সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিজিক্স অনার্স ফোর্থ ইয়ারের নিউক্লিয়ার ফিজিক্স 2 এর দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম। আমাদের সাবজেক্টটি ছিল হচ্ছে গিয়ে এলিমেন্টারি পার্টিকেল। এর আগের ক্লাসে আমরা আসলে মৌলিক কণিকার বিভিন্ন বিধিসমূহ নিয়ে আলোচনা করেছি। তো আমি মুন্সি এইচ.এম. রাহাত, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স অ্যান্ড আইসিটি, গভর্নমেন্ট বুঝামোহন কলেজ, বরিশাল। আর এর আগের ক্লাসে আমরা আসলে বিভিন্ন মৌলিক কণিকা সম্পর্কিত যে বিভিন্ন সংরক্ষণ সূত্রগুলো আছে সেসব নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করতে পেরেছিলাম হচ্ছে গিয়ে লেপটন সংখ্যার যে আমাদের সংরক্ষণ নীতিমালা, তারপর আমরা আলোচনা করতে পেরেছিলাম ব্যারিয়ান সংখ্যার নীতিমালা। তিনটি আমরা সম্ভবত আলোচনা করতে পেরেছিলাম। লাস্টে হচ্ছে গিয়ে আমরা স্ট্রেঞ্জনেস নিয়ে আলোচনা করেছিলাম। যে তিন ক্ষেত্রে আমরা বিভিন্ন সংজ্ঞা, বিভিন্ন ধরনের মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা দেখাইতে চেষ্টা করেছি যে কিভাবে আসলে এলিমেন্টারি পার্টিকেলগুলোর ক্ষেত্রে সংরক্ষণ নীতিমালাগুলো মেনে চলা হয় কিংবা মেনে চলা হয় না। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইসো স্পিন এবং পরবর্তী আরও বিষয়। তো আমাদের প্রথমে কিছু জিনিস আসলে জেনে রাখা ভালো। এগুলো আমাদের পরীক্ষায় লিখতে হবে না, কিন্তু আমাদের জেনে রাখলে বেশ উপকারে লাগবে। আমরা বুঝতে পারবো আসলে কেন কি হচ্ছে এখানে। তো প্রথমে হচ্ছে গিয়ে আইসো স্পিনের যে কনসেপ্টটা সেটা আমাদের ক্লিয়ার করা জরুরি, যে আসলে আইসো স্পিনের যে কনসেপ্টটা আমাদের কাছে কি দাবি করে। যে এখানে আমি তাই আগেই বলে দিয়েছি যে জেনে রাখা ভালো যে আইসো স্পিন জিনিসটিকে, আইসো স্পিন হচ্ছে গিয়ে এর আরেকটা নাম হচ্ছে আইসোটপিক স্পিন বা আইসোবারিক স্পিন। এটা একটা ধারণা যা পার্টিকেল ফিজিক্সের প্রোটন ও নিউট্রনের মধ্যে এবং অন্যান্য কণিকাগুলোর মধ্যে শক্তিশালী মিথস্ক্রিয়ায় অংশগ্রহণের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের সাথে যখন একটা শক্তিশালী মিথস্ক্রিয়া ঘটে সেসব ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই কনসেপ্টটা জরুরি হয়ে দাঁড়ায়। আচ্ছা, এটা কেন ব্যবহৃত, এটা কি আসলে, এটা একটা বিমূর্ত কোয়ান্টাম সংখ্যা যা শক্তিশালী মিথস্ক্রিয়ার অধীনে একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত কণিকাগুলোকে মাল্টিপ্লেটে শ্রেণীবদ্ধ করতে সহায়তা করে। একই বৈশিষ্ট্যযুক্ত কণাগুলোকে এরা আলাদা করে। ঠিক আছে, আমরা এই কথাগুলো কেন বলতেছি আমরা একটু করে আরও বুঝবো। এই আইসো স্পিনটা কিন্তু আমরা যে টিপিক্যালি যে স্পিন ধারণা আছে সেই স্পিনের সাথে যায় না, এক না আসলে জিনিসটা। তো আইসো স্পিনের ক্ষেত্রে আমরা যে আইসো স্পিন মাল্টিপ্লেটের কথা বলেছি সেটা নিয়ে একটু আলোচনা করি। যেসব কণিকার ভর একই, শক্তিশালী বলের অধীনে একইভাবে মিথস্ক্রিয়া করে তাদের আইসো স্পিন মাল্টিপ্লেট গোষ্ঠীভুক্ত করা হয়। উদাহরণস্বরূপ যেমন প্রোটন এবং নিউট্রন একসাথে মিলে একটা ডাবলেট গঠন করে, সেখানে আই এর মান হচ্ছে গিয়ে হাফ। তাহলে প্রোটন এবং নিউট্রনের আই এর মান হচ্ছে হাফ, আইসো স্পিনের মান হচ্ছে হাফ বা 1/2। আইসো স্পিনের তৃতীয় উপাদান বলে একটা অংশ আছে। তৃতীয় উপাদান আমরা জানি XYZ। তো তৃতীয় উপাদানকে আবার আলাদা করে হিসাব করা হয়। মাল্টিপ্লেটের এই তৃতীয় উপাদানের মান দ্বারা পার্থক্য নির্দেশ করে। প্রোটনের ক্ষেত্রে আইজেড এর মান প্লাস হাফ, নিউট্রনের জন্য আইজেড এর মান মাইনাস হাফ। এখন এখানে মনে রাখতে হবে আইসো স্পিনের মাল্টিপ্লেট ভ্যালু I=হাফ যেটা বলছি আমরা, এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস নাই, কিন্তু আইজেড এর মান অর্থাৎ তৃতীয় উপাদানের মানে কিন্তু প্লাস মাইনাস আছে। তো আমাদের এইটুকু জানা থাকলে ভালো। এরপরে বাকি যা আসবে সেটা আমরা চেষ্টা করব কি আমরা আমাদের পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করব। তো এখানে কি আছে, আইসো স্পিনের সংরক্ষণ নীতি। যে নীতিটি বলে যে মোট আইসো স্পিন কোয়ান্টাম সংখ্যা আই এবং তৃতীয় উপাদান IZ এ শক্তিশালী মিথস্ক্রিয়ায় সংরক্ষিত থাকে। কি বলতেছে যে নীতিটি বলে যে মোট আইসো স্পিন কোয়ান্টাম সংখ্যা আই এবং এর তৃতীয় উপাদান শক্তিশালী মিথস্ক্রিয়ায় সংরক্ষিত থাকে। এর মানে হলো যে শক্তিশালী মিথস্ক্রিয়ায় আগে এবং পরে আইসো স্পিন কোয়ান্টাম সংখ্যার যোগফল একই থাকবে। তাহলে দেখা যাক যে আমাদের প্রথমে আমরা একটা সবল ক্রিয়া নিয়ে আলোচনা করেছি। এখানে সবল ক্রিয়ায় দেখা যাচ্ছে একটা মাইনাস পায়ন, একটা প্রোটন যুক্ত হয়ে একটা পায়ন 0, একটা নিউট্রন তৈরি করেছে। তো আমরা যদি একটু লেফট হ্যান্ড সাইডের দিকে আই এর মানের দিকে তাকাই, আমরা জানি আমাদের হচ্ছে গিয়ে পায়ন মাইনাসের ভ্যালু হচ্ছে গিয়ে আই এর মান হচ্ছে 1, আর আমরা একটু আগেই শিখে এসেছি প্রোটনের ভ্যালু হচ্ছে হাফ। অন্যদিকে পায়ন 0-র মান হচ্ছে গিয়ে পায়ন 0-র মান হচ্ছে 1, এবং নিউট্রনের ভ্যালু আমরা একটু আগেই জেনে আসছি যে হাফ। কিন্তু আইজেড ভ্যালুর দিকে আমরা তাকাইলে দেখবো যে আইজেড কিন্তু ইন্টারেস্টিং। আইজেডে কি হচ্ছে, পাই মাইনাসের ভ্যালু হচ্ছে -1 যোগ করলাম হাফের সাথে, তাহলে আমরা জানি এখানে কি আসবে, এখানে ডেফিনেটলি হাফ আসবে। আচ্ছা, এটা যদি হাফ আসলো তাইলে মাইনাস হাফ আসবে, মাইনাস হাফ আসবে। অন্যদিকে আমরা লেফট হ্যান্ড সাইডে তো আমরা মাইনাস হাফ পেলাম, তাহলে মাইনাস হাফ পেলে রাইট হ্যান্ড সাইডে আমরা কি পাইতেছি,
আমাদের পাই জিরোর মান 0, কিন্তু নিউট্রনের মান কিন্তু আমরা একটু আগেই দেখে আসছি কত -12। তাইলে আমরা দেখতেছি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে বেশ মিলে যাচ্ছে। এটা হচ্ছে সবল মিথস্ক্রিয়ার ক্ষেত্রে ঘটতেছে। কিন্তু আমরা যদি একটা দুর্বল মিথস্ক্রিয়া দেখি, দুর্বল মিথস্ক্রিয়াটা ল্যামডা জিরোর পার্টিকেল দেখতে পাচ্ছি আমরা। ল্যামডা জিরো পার্টিকেল ভেঙে একটা প্রোটন একটা পায়ন মাইনাস তৈরি করতেছে। তো ল্যামডা জিরোর আয়ের মান হচ্ছে গিয়ে 0, কিন্তু প্রোটন এবং প্রোটনের মান আমরা অলরেডি জানি হাফ, আর পায়ন মাইনাসের আমরা অলরেডি মান উপরে দেখেছি যে কত 1 হয়। তাইলে মিলতেছে না জিনিসটা। কিন্তু আবার আবার যদি আইজেডের ক্ষেত্রে দেখি, আইজেডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডে আইজেডের মান হচ্ছে গিয়ে 0, কিন্তু রাইট হ্যান্ড সাইডে কিন্তু আবারও -12 হয়ে যাইতেছে। সো আমরা বলতে পারি যে আইসোস্পিন সংরক্ষণ হয় কখন, যখন জিনিসটা সবল মিথস্ক্রিয়া হয়। আর যখন আসলে এটা একটা দুর্বল মিথস্ক্রিয়া হয় তখন আর আইসোস্পিন সংরক্ষিত হয় না। তো আইসোস্পিন সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কাট ধারণা হয়ে গেল। এখন আইসোস্পিন যেহেতু আমাদের ক্লিয়ার কাট একটা ধারণা হলোই, এরপর আমরা আর মাত্র 3টা সংরক্ষণ নীতি এই প্রশ্নে যুক্ত করব। আমাদের প্রশ্ন বড় হলে আমরা আসলে এরকম পুরোটা লিখবো, যদি ছোট মানে ছোট প্রশ্ন আকারে আসে তাহলে আমরা একটু শর্ট করে লেখার চেষ্টা করব। তো এখানে একটা প্যারিটি সংরক্ষণের কথা বলেছে। প্যারিটি সংরক্ষণ জিনিসটা কি, যে শক্তিশালী এবং তড়িৎ চুম্বকীয় মিথস্ক্রিয়া সমূহে প্যারিটি যথাযথভাবে সংরক্ষিত হয়, এর কোনো ব্যতিক্রম ঘটে না, কিন্তু দুর্বল মিথস্ক্রিয়ায় প্যারিটি সংরক্ষিত হয় না। অন্যদিকে চার্জ যুগ্মতা কি, চার্জ কাপলিং যেটাকে বলে, শক্তিশালী ও তড়িৎচুম্বকীয় মিথস্ক্রিয়া সমূহের ক্ষেত্রে চার্জ কাপলিং সংরক্ষিত হয়, কিন্তু দুর্বল মিথস্ক্রিয়ার ক্ষেত্রে চার্জ কাপলিং সংরক্ষিত হয় না। আমাদের প্যারিটি গেল, চার্জ যুগ্মতা গেল। এরপরে হচ্ছে গিয়ে আমাদের লাস্টলি সেটা হচ্ছে গিয়ে সময় বিপরীতমুখীকরণ সংরক্ষণ। যে শক্তিশালী ও তড়িৎচুম্বকীয় মিথস্ক্রিয়ার সময় বিপরীতকরণ লঙ্ঘনের কোনো ঘটনা একটি পর্যবেক্ষণ একটিও পর্যবেক্ষণ করা না গেলেও অত্যন্ত দুর্বল মিথস্ক্রিয়ার ক্ষেত্রে এটি লঙ্ঘিত হওয়ার দুষ্প্রাপ্য 2-1টা ঘটনা আমরা দেখেছি, কিন্তু সার্বিকভাবে দুর্বল মিথস্ক্রিয়া এটি লঙ্ঘনের বিষয়টি সম্পর্কে এখনও যথেষ্ট পরিমাণ সন্দেহের অবকাশ আছে। সো আমরা আসলে এই যে সম্পূর্ণ কোয়েশ্চেনটা বেশ বড় ভেঙে ভেঙে করেছি, করার একটা কারণও আছে। কারণ সামনে আমরা আসলে এর উপর বেস করে বিভিন্ন ধরনের রিয়াকশান নিয়ে আলোচনা করব। তো সেই রিয়াকশনগুলো আলোচনা করার জন্য আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া খুবই জরুরি ছিল। সো আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস হবে। আমরা নেক্সট ক্লাসে আশা করি যে যে রিয়াকশনগুলো নিয়ে আলোচনা করব সেগুলো নিয়ে বেশ বিশদ আলোচনা করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে।